আজকে আমরা যে টপিকটা থেকে স্টার্ট করব, দিস ইজ স্ল্যাটারস্কি সাবস্টিটিউশন এফেক্ট। ওকে, আগের দিন আমরা হিগসের সাবস্টিটিউশন এফেক্ট পড়েছি, আজকে আমরা স্ল্যাটারস্কির সাবস্টিটিউশন এফেক্টটা পড়ব। নাও প্রথম কথা হচ্ছে যে দুটো সাবস্টিটিউশন এফেক্ট কেন, মানে দুজনের সাবস্টিটিউশন এফেক্টের মধ্যে আলাদা কি আছে। হিগসও তো একটা দিয়েছেন, স্ল্যাটারস্কি আরেকটা দিয়েছেন, কিন্তু ডিফারেন্সটা কি, কী কারণে আমরা দুটো সাবস্টিটিউশন এফেক্ট পড়ছি, মেন কজ অফ দ্য ডিফারেন্স সেটা বুঝতে হবে। না হলে কিন্তু তুমি থিওরিটিক্যাল জায়গা থেকে এক্সপ্লেন করতে পারবে না যে কেন স্ল্যাটারস্কির সাবস্টিটিউশন এফেক্টটা পড়া হচ্ছে। ঠিক আছে, তো সেই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে আমরা এক্সপ্লেন করব। তো আমি এখান থেকে তোমাদেরকে পুরো নোটটা স্টেপ বাই স্টেপ পড়ে এক্সপ্লেন করে দেবো, আর গ্রাফিক্যালি আমি এঁকে দেখাবো পুরোটা। ঠিক আছে, কারণ হিগসের বলো স্ল্যাটারস্কির বলো, আমরা কিন্তু এখানে গ্রাফিক্যাল অ্যাপ্রোচটাই পড়ছি, ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচও হয়। গ্রাফিক্যাল অ্যাপ্রোচ যখন আমরা পড়ছি তখন কিন্তু আমাদেরকে গ্রাফটার উপরেই ফোকাসটা করতে হবে। গ্রাফটা যদি ভালো করে আঁকতে না পারি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আগের দিন আমরা হিগসের সাবস্টিটিউশন এফেক্টটা পড়েছি, আজকে আমরা দেখব স্ল্যাটারস্কির সাবস্টিটিউশন এফেক্ট। ওকে, নাও I will start. Let me give me 1 minute. ওকে, এখানে কিছু ইন্ট্রোডাকশন লেখা আছে। ইন্ট্রোডাকশনগুলো ইট ইজ নট সামথিং টু এক্সপ্লেইন। দ্য সেকেন্ড ইন্টারপ্রিটেশন অফ অরিজিনাল স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ রিপ্রেজেন্টেড বাই স্ল্যাটারস্কি। এটা স্ল্যাটারস্কির যে জার্নালে সাবস্টিটিউশন এফেক্টটা পাবলিশ হয়েছিল সেই জার্নালটার নাম। Whereas Higgs keeps the real income constant by keeping the consumer on the same IC, Slutowski keeps real income constant in the sense that the consumer could purchase the original combination of goods after the change of the ratio. Slutowski's substitution effect can be explained in two cases, increase in price and decrease in price. Okay, তো দুটো কেসে পড়া যেতে পারে স্ল্যাটারস্কি সাবস্টিটিউশন এফেক্ট। একটা হচ্ছে প্রাইস ইনক্রিজ হলে কিভাবে কাজ করবে, আর একটা হলো প্রাইস ডিক্রিজ হলে সাবস্টিটিউশন এফেক্টটা কীভাবে কাজ করবে। আমরা প্রাইসের ডিক্রিজের কেসটা নিয়েই পড়ব। ঠিক আছে, তো নাও গ্রাফিক্যালি আমরা দেখব প্রথম থেকে শেষ অবধি, বাট বিফোর গোয়িং ইনটু দ্যাট গ্রাফিক্যাল পার্ট আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা একটুখানি পড়ে দিতে চাইছি। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা পড়লে এখনই তোমরা পুরোপুরি আইডিয়া পেয়ে যাবে না, কিন্তু আমি যখন পুরোটা বোঝাবো তখন তোমরা আইডিয়া পেয়ে যাবে। আর let me just see this. ওকে, নাও আমার যেটা মেন পয়েন্ট এখানে সেটা হচ্ছে যে যখন আমরা হিগসের সাবস্টিটিউশন এফেক্টটা পড়লাম, আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে হিগস বলছে যে রিয়েল ইনকামটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। হিগস কি বলেছিল, রিয়েল ইনকামটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। অবশ্যই তোমরা আগের ক্লাস করেছো, তোমরা এটা বলতে পারবে যে হিগস কি বললো, যে রিয়েল ইনকামটা কনস্ট্যান্ট রাখবো। রিয়েল ইনকামটা কনস্ট্যান্ট রাখা মানে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে ইউটিলিটিটা কনস্ট্যান্ট রাখতে হবে, ইউটিলিটি কনস্ট্যান্ট রাখতে হবে, রাইট। আচ্ছা, ইউটিলিটি কনস্ট্যান্ট রাখতে হবে মানে কি, ইউটিলিটি কনস্ট্যান্ট রাখতে হবে মানে হচ্ছে কনজিউমারকে সেম ইনডিফারেন্স কার্ভের উপর নিয়ে আসতে হবে। কনজিউমারকে কোথায় নিয়ে আসতে হবে, সেম ইনডিফারেন্স কার্ভের উপর যেখানে কনজিউমার প্রথমে ছিল, রাইট। অ্যান্ড এই যে কনজিউমারকে সেম ইনডিফারেন্স কার্ভে নিয়ে আসা বা ইউটিলিটিটাকে কনস্ট্যান্ট রাখা বা রিয়েল ইনকামটাকে কনস্ট্যান্ট রাখা, এটা আমরা কিসের মাধ্যমে করেছিলাম, এই পুরো বিষয়টা আমরা করেছিলাম মানি ইনকামটাকে কমিয়ে দিয়ে। কিসের মাধ্যমে, মানি ইনকামটাকে কমিয়ে দিয়ে। কারণ আমরা পড়েছিলাম এটা যে রিয়েল ইনকাম সমান সমান হচ্ছে মানি ইনকাম বাই প্রাইস লেভেল বা প্রাইস, অ্যান্ড সেই রিয়েল ইনকামটাকেই আমরা ইউটিলিটির মতো ট্রিট করেছি। অ্যান্ড ইউটিলিটিটা কনস্ট্যান্ট রাখতে গেলে আমরা বলেছি রিয়েল ইনকাম কনস্ট্যান্ট রাখতে হবে। রিয়েল ইনকাম কনস্ট্যান্ট রাখতে গেলে কি কমাতে হচ্ছিল, মানি ইনকাম কমাতে হচ্ছিল। তার ডিপ ইনটিউশন আগের ক্লাসে হয়ে গেছে, আমি এখন সেটা এক্সপ্লেন করছি না। তো আমাদের কাছে কি অপশান ছিল, আমাদের কাছে অপশান ছিল যে মানি ইনকামটা কমাতে হবে।
মানি ইনকাম কমানোর মাধ্যমে আমরা আমাদের রিয়েল ইনকাম বলো ইউটিলিটি বলো সেটাকে কনস্ট্যান্ট রাখবো, আর সেটাকে কনস্ট্যান্ট রেখে আমরা সেম ইনডিফারেন্স কার্ভের উপর যাব। তো সেই কারণেই আমরা যখন গ্রাফ এঁকেছিলাম আমরা কীভাবে এঁকেছিলাম, আমরা প্রথমে বাজেট লাইন এঁকেছি, ইনডিফারেন্স কার্ভ এঁকেছি, তারপরে আমরা দেখলাম যে ইনকাম যেই প্রাইস কমে গেল এক্স গুডের সেই বাজেট লাইনটা ইনওয়ার্ড শিফট আর রাইটওয়ার্ড শিফট করলো। তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম যে হিগস বলল তাহলে এখন এক্স আর ওয়াই সেম কনজিউম করছে, আই মিন এটা যদি ওয়াই গুড হয় ওয়াই গুডটা হয়তো এখনও সেম কনজিউম করছে কিন্তু এক্সের কনজামশান বাড়িয়ে দিয়েছে, এইটাকে আমরা প্রাইস এফেক্ট বলেছিলাম, রাইট। এবার তারপরে আমরা দেখেছিলাম যে হিগস বলছে যে ওর ইউটিলিটি বা ওর রিয়েল ইনকামটা কনস্ট্যান্ট রাখতে হবে, তার মানে ওকে সেম ইনডিফারেন্স কার্ভ যেটাকে আমরা আইসি ওয়ান নাম দিয়েছি সেই আইসি ওয়ানে নিয়ে আসতে হবে। সেই আইসি ওয়ানে নিয়ে আসতে গেলে কি করতে হবে, এই যে বাজেট লাইন যেটা নাম ধরো AB1 এই বাজেট লাইনটাকে প্যারালালি লেফটওয়ার্ড শিফট করিয়েছিলাম, কারণ বাজেট লাইন মানি ইনকামকে রিপ্রেজেন্ট করছে, আর মানি ইনকাম কমাতে গেলে বাজেট লাইনকে লেফটে শিফট করাতে হয়। ঠিক আছে, এটা যদি এখন ক্লিয়ার না হয় তো আগের ভিডিও মানে আগের ক্লাসে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নাও দিস ইজ অ্যাবাউট দি কনসেপ্ট। এবার আমি তোমাদেরকে ওখানে নাম্বার দিয়ে বলেছিলাম, নাম্বার দিয়ে কীভাবে বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে রিয়েল ইনকামটাকে কীভাবে কনস্ট্যান্ট রাখতে হয়, মানি ইনকামটাকে কীভাবে কমাতে হয়, কিন্তু বাস্তবিক সিনারিওতে দেখা গেছে হিগস কিন্তু ওটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করেনি। হিগস কিন্তু রিয়েল ইনকামটা কতটা কমাতে হবে, মানি ইনকামটা আই মিন রিয়েল ইনকাম না, মানি ইনকামটা কতটা কমাতে হবে রিয়েল ইনকামটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, রিয়েল ইনকামটাকে কনস্ট্যান্ট রাখার জন্য মানি ইনকাম কতটা কমাতে হবে এটা কিন্তু হিগস বলতে পারেননি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু হিগস বলতে পারেননি, বা এই সংখ্যাটা হিগস বলতে পারেননি। এই সংখ্যাটা কে বলেছে, এই সংখ্যাটা বলেছে স্ল্যাটার্স্কি। তাহলে যখন হিগস তার সাবস্টিটিউশন এফেক্ট নিয়ে আসলো, হিগস এটা তো বলে দিল যে রিয়েল ইনকামটা কনস্ট্যান্ট রাখার জন্য মানি ইনকামটা কমাতে হবে, মানি ইনকাম কমিয়ে অর্থাৎ বাজেট লাইনটাকে লেফটে শিফট করিয়ে আমরা আমাদের আগের ইনডিফারেন্স কার্ভের ইন্টারসেকশন পয়েন্টে ফিরে যাব। কিন্তু মানি ইনকামটা কতটা কমালে বা মানি ইনকামটা কতটা কমালে রিয়েল ইনকামটা কনস্ট্যান্ট হবে অর্থাৎ ইউটিলিটিটা কনস্ট্যান্ট হবে অর্থাৎ আমরা আগের ইনডিফারেন্স কার্ভে যাব, সেটা হিগস বলতে পারেননি। সেটা কে বলেছে, সেটা বলেছে স্ল্যাটার্স্কি। ওকে, এইবার দেখো, এবার তোমরা নোটটা পড়লে অনেকটাই আইডিয়া পাবে। ইন হিগস সাবস্টিটিউশন এফেক্ট উই আর রিডিউসিং মানি ইনকাম, আমরা মানি ইনকাম কমাচ্ছিলাম ঠিকই, বাট উই ডিডেন্ট নো বাই হাউ মাচ অ্যামাউন্ট ইট ওয়াজ রিডিউসড, কিন্তু আমরা এটা জানতাম না যে কতটা কমাতে হবে, মানি ইনকাম কতটা কমাতে হবে। ইন স্ল্যাটার্স্কিস সাবস্টিটিউশন এফেক্ট উই নো বাই হাউ মাচ মানি ইনকাম শুড বি রিডিউসড, মানি ইনকাম কতটা কমাতে হবে সেটা আমরা জানি। তাহলে প্রথমে যে জায়গাটা বললাম যে হিগসের সাবস্টিটিউশন এফেক্ট আর স্ল্যাটার্স্কি সাবস্টিটিউশন এফেক্টের মধ্যে কী ডিফারেন্স আছে এটা আগে পড়তে হবে। তো এইটাই কিন্তু প্রথম ডিফারেন্স আর সবথেকে ইম্পর্টেন্ট ডিফারেন্স, যে হিগসের ক্ষেত্রে আমরা জানতাম না মানি ইনকাম কতটা কমাতে হবে, স্ল্যাটার্স্কির ক্ষেত্রে কিন্তু আমরা জানি। দ্য মানি ইনকাম ইজ রিডিউসড টু কিপ দ্য রিয়েল ইনকাম কনস্ট্যান্ট, খুব স্বাভাবিক, মানি ইনকাম কেন কমানো হয়, রিয়েল ইনকামটা কনস্ট্যান্ট রাখার জন্য। ইন কেস অফ স্ল্যাটার্স্কি উই রিডিউস দ্য মানি ইনকাম বাই দ্য অ্যামাউন্ট ইকুয়াল টু কস্ট ডিফারেন্স, কস্ট ডিফারেন্সের সমান আমরা এটাকে মানি ইনকামটাকে রিডিউস করি। কস্ট ডিফারেন্সটা কি আমি যখন অঙ্ক করে দেখাবো তখন বুঝতে পারবে। অ্যান্ড দ্য সেকেন্ড ডিফারেন্স বিটুইন হিগস অ্যান্ড স্ল্যাটার্স্কি ইজ দ্যাট ইন হিগস সাবস্টিটিউশন এফেক্ট the consumer was remaining at the initial indifference curve, but in case of Sluttersky consumer is going to a higher level of IC। সেটা যখন লাস্টে একদম গ্রাফটা হয়ে যাবে তখন এই পয়েন্টটাতে আমি আবার রিটার্ন করব, মনে রাখবে আমি এখানে লিখে রাখছি অ্যাবাউট টু রিটার্ন, আমরা এখানে ফিরবো, এই পয়েন্টটাতে ফিরবো পুরো গ্রাফটা আঁকা হয়ে গেলে। ঠিক আছে, নাও তো গ্রাফটা আঁকা শুরু করি। এবার আমরা প্রাইস ডিক্রিজের ক্ষেত্রেই করব। ওকে,
এক্স অ্যাক্সিসে আমি এক্স গুডটাকে নিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে আমি ওয়াই গুডটাকে নিচ্ছি। প্রথমে আমি একটা বাজেট লাইন এঁকে নিলাম, আর এই যে বাজেট লাইনটা আমি আঁকলাম এর সাথে সাথে আমি একটা কী আঁকবো, একটা ইনডিফারেন্স কার্ভ আঁকবো যেটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। তোমরা চাইলে আরেকটু নিচে দিয়েও আঁকতে পারো, ওরকম কোনো লিমিটেশান নেই যে ওই পয়েন্ট দিয়েই আঁকতে হবে, বাট আমি এখান থেকে আঁকছি ইনডিফারেন্স কার্ভটা। এই ইনডিফারেন্স কার্ভটার আমি কি নাম দিলাম, ইনডিফারেন্স কার্ভটার নাম দিলাম IC1, বাজেট লাইনটার নাম দিলাম AB, আর আমাদের কনজিউমার ইকুইলিব্রিয়াম কি, অভিজিৎ পুরোটা দেখে নাও, আমি লাস্টে একবার পুরোটা বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের কনজিউমার ইকুইলিব্রিয়াম কি, কনজিউমার ইকুইলিব্রিয়ামে ই পয়েন্টটা, এই ই পয়েন্টের সামনে আমরা কি দেখতে পাচ্ছি, ও কতটা এক্স খাচ্ছে আর কতটা ওয়াই খাচ্ছে। ও এক্স খাচ্ছে হচ্ছে ও এম অ্যামাউন্ট, আর ওয়াই খাচ্ছে হচ্ছে ও এন অ্যামাউন্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই এই অবধি। এবার এক্স গুডের আর ওয়াই গুডের আমি কিছু ল্যান্ডমার্ক সেট করছি। কি ল্যান্ডমার্ক সেট করছি, আমি ধরে নিচ্ছি যে এক্স গুডের দাম হচ্ছে 15 টাকা, 15 রুপিস পার ইউনিট, আর ওয়াই গুডের দাম হচ্ছে 10 রুপিস পার ইউনিট। টোটাল ইনকাম ওর 50 টাকা আছে। টোটাল আমাদের যে কনজিউমার আছে ওর মানি ইনকাম কত, ওর মানি ইনকাম হচ্ছে 50 টাকা। এবার ও কটা এক্স খাচ্ছে, আমি ধরে নিলাম ও এক্স খাচ্ছে দুটো, তাহলে 2 15 30 টাকা, আর ওয়াই খাচ্ছে, ওয়াইও দুটো খাচ্ছে, তাহলে 2 10 20 টাকা। এটার জন্য 30 টাকা খরচ হচ্ছে, এটার জন্য 20 টাকা খরচ হচ্ছে, তাহলে ওর টোটাল 50 টাকা, মানে টোটাল যে ওর মানি ইনকাম সেটা স্পেন্ড হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এইবার কি হলো, হঠাৎ করে এক্সের দাম কমে গেল, এক্সের যে প্রাইস সেটা কমে গেল। তোমরা সবাই জানো যে এক্সের দাম কমে গেলে বাজেট লাইনটা কোন দিকে শিফট করে, এক্স অ্যাক্সিসের দিকে শিফট করবে, অর্থাৎ রাইট ওয়ার্ড শিফট করবে। এইটা হচ্ছে আমাদের নিউ বাজেট লাইন। এইবার এই যে নিউ বাজেট লাইনটা রাইটে শিফট করলো, এবার যেটা বিষয় এখানে সেটা হচ্ছে যে আমাদের ইনডিফারেন্স কার্ভটা, ইনডিফারেন্স কার্ভও তো শিফট করবে, অবভিয়াসলি ইনডিফারেন্স কার্ভও শিফট করবে। ইনডিফারেন্স কার্ভ এবার কোন পয়েন্ট দিয়ে যাবে, ইনডিফারেন্স কার্ভ এবার এই পয়েন্টটা দিয়ে যাবে। ওকে, এই পয়েন্টটা দিয়েই কেন আঁকলাম ইনডিফারেন্স কার্ভকে, কারণ এই পয়েন্ট দিয়ে আঁকার ফলেই একমাত্র কি হবে, ওর ওয়াইয়ের কনজামশান সেমই থাকবে ও থেকে এন অবধি, কিন্তু এক্সের কনজামশান কি হবে, এক্সের কনজামশান বেড়ে যাবে। তাহলে এখন ওর এক্সের কনজামশান কি হয়ে গেল, ও থেকে M1, আর ওয়াইয়ের কনজামশান সেমই আছে ON, ঠিক আছে। এবার ভাবো কনজিউমার কি নিজেকে রিচার ফিল করছে না রিচার ফিল করছে না। অবভিয়াসলি কনজিউমার নিজেকে রিচার ফিল করছে। কেন রিচার ফিল করছে, এক্সের দাম কমে গেছে, এক্সের দাম কমে যাওয়ায় ধরো এক্সের দাম কমে হয়ে গেছে এখন 15 টাকা থেকে 10 টাকা। তাহলে এখন যদি কনজিউমার দুটো এক্স আর দুটো ওয়াই খায়, দুটো এক্স খেতে ওর কত খরচ হবে 20 টাকা, আর দুটো ওয়াই খেতে ওর কত খরচ হবে, দুটো ওয়াই খেতে ওর 20 টাকা খরচ হবে, টোটাল 40 টাকা খরচ হবে। এখনও ওর পকেটে 10 টাকা পড়ে আছে, কারণ ওর ইনকাম 50 টাকা। তাহলে এই কনজিউমার এখন ভাববে যে আগে যা খাচ্ছিলাম এখনও তাই খাচ্ছি, আগে দুটো এক্স দুটো ওয়াই খেতাম এখনও তাই খাচ্ছি, কিন্তু আমার পকেটে এখনও 10 টাকা পড়ে আছে। তাহলে এই কনজিউমার নিজেকে কী ভাববে, রিচ ফিল করবে, নিজেকে বড়লোক ফিল করবে। এইবার এই কনজিউমার নিজেকে বড়লোক ফিল তো করছে, কিন্তু আমাদের যে স্ল্যাটাস্কি সে কি বলছে, স্ল্যাটাস্কি বলছে যে কী করো, ওর মানি, একবার দেখে নাও, আমি লাস্টে রিপিট করে দেবো। স্ল্যাটাস্কি কী বলছে, স্ল্যাটাস্কি বলছে যে ওর মানি ইনকামটা রিডিউস করো, মানি ইনকামটা এমনভাবে রিডিউস করো যে ও আগে যতটা, আচ্ছা আমি সেই বিষয়টাতে আসছি, তার আগে যেটা বলে নিই সেটা হচ্ছে যে তোমাদের কি মনে হচ্ছে ও আগে দুটো এক্স আর দুটো ওয়াই খাচ্ছিল, রাইট, দুটো এক্স আর দুটো ওয়াই খাচ্ছিল, মানে আমি ধরে নিলাম, যদিও এখানে 2 2 মনে হবে না বিষয়টা, তাও একটু আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে ধরছি। এনটা হচ্ছে 2, এমটা হচ্ছে 2,
ঠিক আছে? তাহলে আগেও কটা এক্স কটা ওয়াই খাচ্ছিল, দুটো এক্স দুটো ওয়াই, কোন পয়েন্টের সামনে? এই ই পয়েন্টের সামনে। এখনও ই ওয়ান পয়েন্টে চলে গেছে, ওয়াই তো দুটোই খাচ্ছে, ওয়াইও এখনও দুটোই খাচ্ছে, কিন্তু এক্স এখনও তিনটে খাচ্ছে হিসাব মতো। এক্স এখনও কটা খাচ্ছে? তিনটে। কিভাবে? তোমরা দেখো, এক্সের তো দাম কমেছে, 10 টাকা হয়ে গেছে। এখন ওই যে তোমাদেরকে বললাম যে কনজিউমার রিচ ফিল করছে, কারণ দুটো দুটো করে এক্স আর ওয়াই খাওয়ার পরে ওর পকেটে 10 টাকা আছে। তো 10 টাকা দিয়েও কি করবে? ও 10 টাকা দিয়ে হিসাব মতো আরও একটা এক্স কিনছে, যেহেতু এক্সের দাম 10 টাকা, ও 10 টাকা দিয়ে আরও একটা এক্স কিনছে। ওই কারণেই ও এক্স তিনটে খাচ্ছে এখন। এক্স কটা খাচ্ছে? তিনটে। এবার আচ্ছা, কস্ট ডিফারেন্সের ব্যাপারটা বলে দিই একটুখানি আগে। কস্ট ডিফারেন্সটা কি? কস্ট ডিফারেন্স হচ্ছে যে ও আগে 50 টাকা দিয়ে দুটো এক্স আর দুটো ওয়াই পেত। এখন যদি ও দুটো এক্স আর দুটো ওয়াই পেতে চায়, ওকে কত টাকা দিতে হবে? 40 টাকা। কত ওর পকেটে থাকলো? 10 টাকা। এই যে পকেটে পড়ে থাকলো 10 টাকা, এটাকে বলা হচ্ছে কস্ট ডিফারেন্স। দিস ইজ কল্ড কস্ট ডিফারেন্স। নাও স্ল্যাটাসকি কি বলছে? স্ল্যাটাসকি বলছে যে ওর মানি ইনকামটা কমাও, ওর মানি ইনকামটা কমাও। হিক্সও তাই বলেছিল যে মানি ইনকামটা কমাও, কিন্তু স্ল্যাটাসকি কতটা কমাতে হবে সেটা বলে দেবে, কত অ্যামাউন্টে মানি ইনকামটা কমাতে হবে সেটা স্ল্যাটাসকি বলে দিচ্ছে। আর স্ল্যাটাসকি এটাও বলছে যে মানি ইনকামটা এমনভাবেই কমাও যে ও আগে যতটা এক্স আর যতটা ওয়াই খাচ্ছিল, এখনও যেন ততটা এক্স আর ততটা ওয়াই খায়। আগে অর্থাৎ জিনিসটার দাম কমার আগে, এক্সের দাম কমার আগে ও যতটা এক্স আর যতটা ওয়াই খাচ্ছিল, এখনও যেন ততটা এক্স আর ততটা ওয়াই খায়। তাহলে এক্সের দাম কমার আগে ও কটা এক্স আর কটা ওয়াই খাচ্ছিল? দুটো এক্স আর দুটো ওয়াই খাচ্ছিল। তাহলে এখনও যেন দুটো এক্স আর দুটো ওয়াই খায়, এমনভাবে মানি ইনকামটা কমাও। আচ্ছা, এবার আমাকে কেউ বলো, মানি ইনকাম কমানো মানে কি? বাজেট লাইনকে কোন দিকে শিফট করা? আমাদের যে বাজেট লাইন আছে AB1, এই বাজেট লাইনটাকে কোন দিকে শিফট করতে হবে? মানি ইনকাম কমানো মানে এই বাজেট লাইনটা কোন দিকে শিফট করা? লেফট। এবার আমি লেফটে তো শিফট করব, AB1টাকে লেফটে তো শিফট করব। আগে AB1কে আমি ধরো এইখান থেকে লেফটে শিফট করলাম। প্রথম কথা প্যারালালি শিফট হবে, আর শিফটটা আমি ধরো এরকম করে করলাম। কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? ধরে নিলাম এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। যদি এই পয়েন্ট দিয়ে যায়, যদি এই পয়েন্ট দিয়ে যায়, তাহলে ও হিসাব মতো ওয়াই তো কম খাচ্ছে, দুটো খাচ্ছে না, আর এক্সও হিসাব মতো বেশি খাচ্ছে, দুটোর বেশি খাচ্ছে। কিন্তু স্ল্যাটাসকি তো সেটা বলেনি। স্ল্যাটাসকি বলেছে যে বাজেট লাইনটাকে, মানি ইনকামটাকে কমাও, মানি ইনকামটাকে কমাও। অর্থাৎ মানি ইনকামটা কমানো মানে কি? মানি ইনকাম কমানো মানে বাজেট লাইনটাকে শিফট করানো। তাহলে স্ল্যাটাসকি কি বলছে? বাজেট লাইনটাকে শিফট করো, এমনভাবে করো যাতে ও আগে যতটা এক্স খাচ্ছিল আর ওয়াই খাচ্ছিল, এখনও ততটাই এক্স আর ততটাই ওয়াই খায়। আগে দুটো এক্স আর দুটো ওয়াই খাচ্ছিল, এখনও যেন দুটো এক্স আর দুটো ওয়াই খায়। তাহলে কেউ এবার বলতে পারবে বাজেট লাইনটাকে যে আমি লেফটে শিফট করাবো, কোন পয়েন্ট দিয়ে করাতে হবে? এখানে কোন পয়েন্ট দিয়ে বাজেট লাইনটাকে শিফট করালে ও আগে যে দুটো এক্স দুটো ওয়াই খাচ্ছিল এখনও তাই খাবে? কি পয়েন্ট? কি পয়েন্ট? কি পয়েন্ট? তাড়াতাড়ি। ই পয়েন্ট। হ্যাঁ, এই ই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট দিয়ে যদি বাজেট লাইনকে শিফট করাই, ভেরি গুড, তাহলে আমরা দেখতে পাবো যে ও আগে যতটা এক্স আর ওয়াই খাচ্ছিল এখনও ওকে ততটাই খেতে হবে। ঠিক আছে? আঁকার সময় কেয়ারফুল থাকবে একদম। তো দেখো, ই পয়েন্ট দিয়ে আমাদের ইকুইলিব্রিয়াম এখনও ই পয়েন্টে আছে। ই পয়েন্ট দিয়ে বাজেট লাইনটাকে শিফট করালে দেখা গেল কি ও আগে যতটা এক্স আর ওয়াই খাচ্ছিল এখনও ততটাই খাচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ইনডিফারেন্স কার্ভটাকে আমি একটুখানি মুছে আঁকি, কারণ ইনডিফারেন্স কার্ভটাকে মুছে না আঁকলে আমি বোঝাতে পারবো না এটা।
দিস ইজ আওয়ার IC1, এটা একটু ঠিক করে আঁকবে প্রথম থেকেই, যেন ভিতর দিয়ে আসে, নতুন বাজেট লাইনটার ভিতর দিয়ে যায়। ওকে, সো দিস ইজ আওয়ার নিউ বাজেট লাইন, যেটাকে আমি নাম দিলাম A1 B2। এইবার এখানে একটা ব্যাপার ঘটছে, এখানে এমনি তো স্ল্যাটার্স্কি বলে দিয়েছে, যেটা কোনো সমস্যা নেই, আমাদের হয়ে গেছে, সাবস্টিটিউশন এফেক্ট প্রায় কমপ্লিট। আমি প্রথম থেকে আরেকবার বলছি, এই অবধি কোনো সমস্যা নেই। প্রথম থেকে আমি আরেকবার বলছি, আমাদের কাছে দুটো কনজিউমার আছে, মানে দুটো কনজিউমার না, একটাই কনজিউমার আছে, তার কাছে দুটো গুড কেনার অপশান আছে, গুড এক্স আর গুড ওয়াই। গুড এক্সের দাম 15 টাকা পার ইউনিট, গুড ওয়াইয়ের দাম 10 টাকা পার ইউনিট, কনজিউমারের মানি ইনকাম 50 টাকা। সে কি করছে, দুটো এক্স খাচ্ছে, তাতে তার 30 টাকা খরচ হচ্ছে, দুটো ওয়াই খাচ্ছে, তাতে তার 20 টাকা খরচ হচ্ছে, টোটাল 50 টাকা খরচ হয়ে যাচ্ছে। এই অবধি কোনো সমস্যা নেই। সেই বিষয়টাকেই আমরা গ্রাফে তুলে ধরেছি। কিভাবে, প্রথমে আমরা আমাদের বাজেট লাইনটা এঁকেছিলাম, কি বাজেট লাইন, এবি। এবিটা দেখতে পাচ্ছ আশা করি, এবি। আর আমাদের ইনডিফারেন্স কার্ভ এঁকেছিলাম IC1, সেই রেসপেক্টে ইকুইলিব্রিয়াম পয়েন্ট এসেছিল, কনজিউমার ইকুইলিব্রিয়াম। সেই পয়েন্টের সামনে দেখছিলাম ও এন অ্যামাউন্ট ওয়াই খাচ্ছে আর ও এম অ্যামাউন্ট অফ এক্স খাচ্ছে। এখানে ও এমটা হচ্ছে 2 ইউনিট, ও এনটাও ধরলাম 2 ইউনিট, যদিও দেখে একটু ছোটো বড়ো মনে হচ্ছে, কিন্তু জাস্ট বোঝার সুবিধার্থে ধরে নাও এখন। তারপরে কি হলো, এক্সের দাম কমে গেল, এক্সের দাম কমে গেলে এক্সের দাম এখন 15 টাকা থেকে 10 টাকা হয়ে গেছে। তাহলে ওর বাজেট, আমাদের যে বাজেট লাইন সেটা কোন দিকে শিফট করে, এক্স অ্যাক্সিসের দিকে রাইটওয়ার্ড শিফট করে, মানে এখন বাজেট লাইন কোনটা হয়ে গেল, AB1 হয়ে গেল। ওকে, আর এখন কনজিউমার এক্স কতটা খাচ্ছে, ওয়াই কতটা খাচ্ছে, ওয়াই তো সেমই খাচ্ছে, দুটোই খাচ্ছে, কিন্তু এক্স এখন কনজিউমার 3টে খেতে পারবে। এক্স এখন কটা খেতে পারবে, 3টে। তো 3টে এক্স খাচ্ছে, দেখো এক্স খাওয়াটা বাড়িয়ে দিল, কারণ নতুন ইনডিফারেন্স কার্ভ IC2 নতুন বাজেট লাইন AB1কে E1-এ ইন্টারসেক্ট করলো। E1-এর সামনে দেখো ওয়াই সেমই আছে, দুটোই আছে, ও এন অবধি আছে, এক্স কিন্তু ও এম অবধি নেই, ও M1 অবধি হয়ে গেছে, রাইট। তাহলে এক্সের খাওয়াটা কিন্তু ও বাড়িয়ে দিয়েছে, 3 ইউনিট হয়ে গেছে। তাহলেই ওর পুরো ইনকামটা স্পেন্ড হচ্ছে, তাহলেই কি হচ্ছে, ওর পুরো ইনকামটা স্পেন্ড হচ্ছে, 50 টাকা স্পেন্ড হয়ে যাচ্ছে, কারণ 3টে এক্স খাচ্ছে 10 টাকা দিয়ে, দুটো ওয়াই খাচ্ছে 10 টাকা দিয়ে, পুরো ইনকামটা স্পেন্ড হয়ে যাচ্ছে। 3 10 × 30, 10 2 = 20। নাও এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, স্ল্যাটার্স্কি কি বলছে, স্ল্যাটার্স্কি বলছে যে ওর মানি ইনকামটা কমিয়ে দাও, মানি ইনকামটা কমিয়ে দাও। কমিয়ে দাও বলতে বাজেট লাইনটাকে লেফটে শিফট করিয়ে দাও, বাজেট লাইনটাকে কোন দিকে শিফট করিয়ে দাও, লেফটে শিফট করিয়ে দাও। বাজেট লাইনটাকে লেফটে শিফট করিয়ে দাও মানে কি, বাজেট লাইনটাকে লেফটে শিফট করিয়ে দাও এমনভাবে করাও, এমনভাবে করাও যাতে ও আগে যতটা এক্স আর যতটা ওয়াই খাচ্ছিল, এখনও যেন ততটা এক্স ততটা ওয়াই খায়। তাহলে ই পয়েন্ট দিয়েই যেন যায়, কোন পয়েন্ট দিয়ে যায়, ই পয়েন্ট দিয়েই যেন আমাদের নতুন যে বাজেট লাইন আছে A1 B2 সেটা যায়। তো ই পয়েন্ট দিয়েই গেল, ই পয়েন্ট দিয়ে গেলে এখন আগে যতটা খাচ্ছিল এক্স মানে ও এম ততটাই খাচ্ছে, আগে যতটা ওয়াই খাচ্ছিল মানে ও এন ততটাই খাচ্ছে। এবার হিক্সও তো এই বিষয়টা বলেছিল, কিন্তু স্ল্যাটার্স্কি আলাদা কি বলল, স্ল্যাটার্স্কি বলল মানি ইনকামটা কমাও, মানি ইনকামটা কমাও, এমনভাবে কমাও যাতে এক্স আগে যতটা খাচ্ছিল আর ওয়াই আগে যতটা খাচ্ছিল এখনও যেন ততটাই খায়। কিন্তু আমি প্রথমে তোমাদেরকে কি বললাম, আমি তোমাদেরকে বললাম না যে স্ল্যাটার্স্কি এটা বলে দেবে যে মানি ইনকাম কতটা কমাতে হয়। এটা তো এটা বললো যে আগে যতটা এক্স খাচ্ছিল ততটা ওয়াই খাচ্ছিল ততটাই খায়, সেটা বলল, কিন্তু মানি ইনকাম কত টাকা কমাতে হবে সেটাও স্ল্যাটার্স্কি বলে দেবে। কিভাবে, আচ্ছা এখন তো এক্সের দাম 10 টাকা আর ওয়াইয়ের দাম কত, ওয়াইয়ের দামও 10 টাকা। এখন যদি দুটো এক্সও খায় আর দুটো ওয়াইও খায়, তাহলে ওর কত টাকা ইনকাম পড়ে থাকবে। আচ্ছা প্রথমে বলো, এখন যদি ও 3টে এক্স আর দুটো ওয়াই খায়, তাহলে ওর পুরো 50 টাকাই খরচ হয়ে যাচ্ছে, কোনো টাকা ওর হাতে নেই। কিন্তু 3টে এক্স 3টে ওয়াই না খেয়েও যদি ও দুটো এক্স দুটো ওয়াই খায়, তাহলে ওর হাতে কত টাকা পড়ে থাকবে, তাহলে ওর 40 টাকা খরচ হবে। দুটো এক্স দুটো ওয়াই খেলে ওর 40 টাকা খরচ হবে, হাতে কত পড়ে থাকছে, 10 টাকা, যেটাকে আমি কস্ট ডিফারেন্স বলেছিলাম এখানে। স্ল্যাটার্স্কি বলছে এই 10 টাকা কমাতে হবে, মানি ইনকাম কতটা কমাতে হবে, এই কস্ট ডিফারেন্সের সমান, অর্থাৎ এই 10 টাকা কমাতে হবে। তাহলেই আমরা
ও আগে যতটা এক্স আর যতটা ওয়াই খাচ্ছিল সেই পয়েন্টে আবার ফিরে যেতে পারবো, সেটা আমরা দেখতেও পেলাম। কারণ যেই তুমি ওর মানি ইনকাম 10 টাকা কমিয়ে দেবে, 40 টাকা করে দেবে, এবার কেউ বলতে পারবে 40 টাকায়ও কটা এক্স কটা ওয়াই খেতে পারবে? 40 টাকায়ও কটা এক্স কটা ওয়াই খেতে পারবে? দুটো এক্স দুটো ওয়াই। আগেও তো সেটাই খাচ্ছিল, আগেও সেটাই খাচ্ছিল। তাহলে আমি কি করে ওকে আগের আগের এক্স আর ওয়াই কম্বিনেশনে কি করে ফেরালাম ওকে আমি? ওর ওয়েজ, ওর যে কস্ট ডিফারেন্স 10 টাকা, ওটাকে কমিয়ে দিয়ে বা ওটা ওর থেকে কেড়ে নিয়ে আমি ওকে আগের কম্বিনেশনে ফিরিয়ে দিলাম, ইকুইলিব্রিয়াম কম্বিনেশনে ফিরিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি কারণ এত কিছু এখানে দরকার নেই। হলো, আচ্ছা এটা IC2 নাও, এটা E1। এর এখানে একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে তোমরা যদি A1 B1 এই ইনডিফারেন্স এই বাজেট লাইনটাকে লক্ষ্য করো ভালো করে, আর এই যে আমাদের ইনডিফারেন্স কার্ভ IC1টাকে লক্ষ্য করো, তাহলে এরকম একটা ভাবে তৈরি হয়েছে, এরকমভাবে এসছে। এইটা হচ্ছে ই পয়েন্টটা, ঠিক করে লক্ষ্য করো, আমি এই জায়গাটাকে এক্সট্র্যাক্ট করছি। এই যে IC1টা আর ইনডিফারেন্স কার্ভ IC1 আর বাজেট লাইন A1 B2 এরকমভাবে এসছে। মানে বাজেট লাইনটা কিন্তু ইনডিফারেন্স কার্ভের ট্যানজেন্ট হয়নি। বাজেট লাইনটা কিভাবে গেছে? বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভটা বাজেট লাইনের উপর দিয়ে বেরিয়ে গেছে, উপর দিয়ে নিচে চলে গেছে, ট্যানজেন্ট কিন্তু হয়নি। এবার তোমরা ইনডিফারেন্স কার্ভের প্রপার্টি পড়েছো, তোমরা বলতে পারবে খুব সহজেই যে ইনডিফারেন্স কার্ভের একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল যে বাজেট লাইনের ট্যানজেন্ট ইনডিফারেন্স কার্ভের প্রপার্টি না, সরি, তোমরা কনজিউমার ইকুইলিব্রিয়ামের প্রপার্টি পড়েছো। কনজিউমার ইকুইলিব্রিয়ামের প্রপার্টিতে তোমরা পড়েছো যে বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভ ট্যানজেন্ট হয়, ইনডিফারেন্স কার্ভ বাজেট লাইনের ট্যানজেন্ট হয়, ট্যানজেন্ট না হলে কনজিউমার ইকুইলিব্রিয়ামে থাকতে পারে না। যদি ট্যানজেন্ট না হয় তাহলে কনজিউমার ইকুইলিব্রিয়ামে থাকতে পারে না। তার মানে আমি কি বলতে পারি যে ই পয়েন্টে কনজিউমার ইকুইলিব্রিয়ামে আছে? এই যে ই পয়েন্টটা, যে পয়েন্ট দিয়ে বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভ ট্যানজেন্ট নেই, এই পয়েন্টে কি আমি বলতে পারবো যে কনজিউমার ইকুইলিব্রিয়ামে আছে, হ্যাঁ কি না? বলা যাবে কি এই পয়েন্টে যে কনজিউমার ইকুইলিব্রিয়ামে আছে? স্যার আর একবার বলুন। বলছি যে তোমরা এই যে বাজেট লাইনটা দেখতে পাচ্ছ A1 B2, এই বাজেট লাইনটা আর এই যে ইনডিফারেন্স কার্ভ IC1, যেটা IC1 কি বাজেট লাইনটা ট্যানজেন্ট হিসেবে গেছে? ট্যানজেন্ট কি এটা? ট্যানজেন্ট মানে তো এই জিনিসটা এরকম হলে তখন আমরা বলি ট্যানজেন্ট, এটাও ট্যানজেন্ট না। তার মানে IC1টা যেভাবে বাজেট লাইনের উপর দিয়ে গেছে এটাকে আমরা ট্যানজেন্ট বলতে পারবো না। আর কনজিউমার ইকুইলিব্রিয়াম যখন তোমাদেরকে পড়িয়েছিলাম, কনজিউমার ইকুইলিব্রিয়ামের কী ছিল? আমাদের কন্ডিশনস পড়েছিলাম না? তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন কী ছিল? যে বাজেট লাইনটা ট্যানজেন্ট হবে ইনডিফারেন্স কার্ভের। ট্যানজেন্ট তো হচ্ছে না, তাহলে কি ই পয়েন্টটাকে কনজিউমার ইকুইলিব্রিয়াম বলা যাবে? না। এখন আর বলা যাবে না। আগে যেত, আগে যেত বলতে যখন এই A1 B2 বাজেট লাইনটা ছিল না তখন বলা যেত, যখন AB বাজেট লাইনটা ছিল তখন বলা যেত, এখন আর যাবে না। এবার তাহলে আমাদেরকে ইনডিফারেন্স কার্ভটা নতুন করে শিফট করাতে হবে, হায়ার লেভেলে সুইচ করাতে হবে। হায়ার লেভেলে সুইচটা এমনভাবেই করাবো, তার জন্য একটা লজিক ফিট করতে হবে। সেটা কি? এক্সের দাম যেহেতু কমে গেছে আর ওয়াইয়ের দাম যেহেতু সেম আছে, কনজিউমার কিন্তু এক্সটা একটু বেশি খাবে, ওয়াইটা একটু কম খাবে, কারণ এক্সের দাম কমে গেছে। তাই ইনডিফারেন্স কার্ভটা এবার আমরা একটু নিচ দিয়ে আঁকবো। কোথা দিয়ে আঁকবো? এরম একটা জায়গা দিয়ে আঁকবো। এরম একটা জায়গা দিয়ে আঁকলে কী হবে? যেই তুমি ইনডিফারেন্স কার্ভটা আঁকবে, এঁকে দেখবে, সরি, যেই তুমি ইনডিফারেন্স কার্ভটা আঁকবে, এটা নাম দিলাম IC3, একে যেই পয়েন্টগুলোকে ইন্টারসেক্ট করাবে দেখতে পাবে, আচ্ছা সরি,
এক্স এর কনজামশান কিন্তু বেড়ে গেল আর ওয়াইয়ের কনজামশান কমে গেল। এক্স এর কনজামশান কত ছিল? ও এম ছিল। কত ছিল? ও এম। সেখান থেকে কত হয়ে গেল? ও এম টু। আর ওয়াইয়ের কনজামশান ছিল ও এন, সেখান থেকে হয়ে গেল এন জিরো। ঠিক আছে, তাহলে এখানে হিসাব মতো কী হলো? এক্সের কনজামশানটা বেড়ে গেল, ওয়াইয়ের কনজামশানটা কমে গেল। আর আমি এটাও বলতে পারি যে ওয়াই দিয়ে এক্সকে সাবস্টিটিউট করা হলো, এক্স দিয়ে ওয়াইকে সাবস্টিটিউট করা হলো। এক্স দিয়ে ওয়াইকে সাবস্টিটিউট করা হলো, কারণ এক্স এখন বেশি খাওয়া হচ্ছে, ওয়াই এখন কম খাওয়া হচ্ছে। তাহলে এক্স দিয়ে ওয়াইকে সাবস্টিটিউট করা হলো, পরিবর্তন করা হলো, এটাকেই আমরা বলছি সাবস্টিটিউশন এফেক্ট। ওকে, এবার আমি তোমাদেরকে নোটটা একটু পড়ছি, স্টেপ বাই স্টেপ নোটটা পড়লে আমার মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে। এই লাইনটা এবার পড়বো, যে দেখো অ্যাবাউট টু রিটার্ন লিখে রেখেছিলাম। স্ল্যাটাস্কি ইজ দ্যাট ইন হিগস সাবস্টিটিউশন এফেক্ট, হিগস কি বলেছিল? দ্যাট দ্য কনজিউমার ওয়াজ রিমেইনিং অন দ্য ইনিশিয়াল ইনডিফারেন্স কার্ভ। কনজিউমার কিন্তু আগের ইনডিফারেন্স কার্ভেই থাকবে, এটা হিগস বলেছিল, আর ছিল, আমরা দেখেছি। বাট ইন স্ল্যাটাস্কিস সাবস্টিটিউশন এফেক্ট, কনজিউমার ইজ গোয়িং টু আ হায়ার লেভেল অফ ইউটিলিটি অর হায়ার ইনডিফারেন্স কার্ভ। সেটাই তো হলো, কনজিউমার একটা নতুন ইনডিফারেন্স কার্ভে গেল তো, আইসি থ্রিতে গেল তো। হিগসের ক্ষেত্রে কিন্তু সেরকম হয়নি, হিগসের ক্ষেত্রে কিন্তু আগের ইনডিফারেন্স কার্ভটাতেই ছিল। হিগসের সাবস্টিটিউশন এফেক্ট দেখানোর সময় আমরা কিন্তু আগের ইনডিফারেন্স কার্ভটার সাহায্যেই দেখিয়েছিলাম, নতুন কোনো ইনডিফারেন্স কার্ভে কিন্তু কনজিউমার যায়নি, হায়ার লেভেল অফ আইসিতে কিন্তু কনজিউমার যায়নি, এখন কিন্তু যাচ্ছে। ওকে, তো আশা করি বোঝা গেছে ওই লাইনটা। এবার আমরা বাকি নোটটা পড়ি স্টেপ বাই স্টেপ। তো স্টেপ ওয়ানে আমরা কি করেছি? আমরা একটা বাজেট লাইন এঁকেছি, এ বি নাম দেওয়া, আমরা একটা ইনডিফারেন্স কার্ভ এঁকেছি, আইসি ওয়ান নাম দিয়েছি, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ই ওয়ান, আমাদের ই হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম, ই ওয়ান হবে এটা। আর কতটা এক্স খাচ্ছে? এক্স খাচ্ছে ও থেকে এক্স অবধি, আর ওয়াই খাচ্ছে ও থেকে এম অবধি। এটাকে ধরে নাও আমি দিলাম যে এক্স খাচ্ছে 2 ইউনিট, ওয়াই খাচ্ছে 2 ইউনিট। এক্সের দাম হচ্ছে, এটা করা আছে, দাম টাম সব ধরা আছে পরে। স্টেপ টু, নাও সাপোজ দ্য প্রাইস অফ এক্স গুড ডিক্রিজেস। এক্স গুডের দাম ধরলাম কমে গেল, সো বাজেট লাইন কী হবে? আউটওয়ার্ড শিফট করবে, কারণ কনজিউমার এখন এক্স বেশি খেতে পারে চাইলে। দ্য রিয়েল ইনকাম আর পারচেজিং পাওয়ার অফ কনজিউমার ইনক্রিজেস। কীভাবে রিয়েল ইনকাম বাড়ে? বললাম তো এটা, এক্সের দাম ছিল ধরো 15 টাকা, ওয়াইয়ের দাম ছিল ধরো 10 টাকা, তাহলে আগে এক্স খাচ্ছিল 2টো, ওয়াই খাচ্ছিল 2টো, টোটাল 50 টাকা ওর ইনকাম যেটা, সেটা স্পেন্ড হয়ে যাচ্ছিল। এখন এক্সের দাম যদি কমে 10 টাকা হয়ে যায় আর ওয়াইয়ের দাম 10 টাকাই থাকে, এখন যদি 2টো এক্স আর 2টো ওয়াইও খায়, ওর পকেটে তারপরেও 10 টাকা পড়ে থাকবে। তাহলে ওর মনে হবে যে আগে যা খাচ্ছিলাম এখনও তাই খাচ্ছি, কিন্তু আমার পকেটে তাও টাকা পড়ে আছে। তো ওর পারচেজিং পাওয়ার বেড়ে যাবে বা রিয়েল ইনকাম বেড়ে যাবে, ওর মনে হবে যে আমার ইনকামটা বেড়ে গেছে। বা রিয়েল ইনকাম কীভাবে বাড়ে সেটা তোমরা জানো। রিয়েল ইনকাম বাড়ছে কেন? কারণ আগে 50 টাকা দিয়ে ও 2টো এক্স 2টো ওয়াই খেতে পারতো, এখন 50 টাকা দিয়ে ও কিন্তু 3টে এক্স 2টো ওয়াই খেতে পারবে, কারণ 3 10কে 30, 10 দুগুণে 20, 50 টাকা দিয়ে এখন কিন্তু 3টে এক্স 2টো ওয়াই খেতে পারবে। তো রিয়েল ইনকাম তো এটাই, যে তুমি তোমার টাকা দিয়ে কতগুলো জিনিস খেতে পারছো। আগে 2টো 2টো করে খেতে পারতে, এখন 3টে 2টো খেতে পারছো, তাহলে অবশ্যই তোমার রিয়েল ইনকাম বেড়েছে। টাকা দিয়ে তুমি কতগুলো জিনিস খেতে পারছো, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই রিয়েল ইনকাম হলো। নাও লেট আস আন্ডারস্ট্যান্ড ইট বাই অ্যান এক্সাম্পল। মানি ইনকাম 50 টাকা, যে এক্সাম্পলটা দিলাম, প্রাইস অফ এক্স হচ্ছে 15, প্রাইস অফ ওয়াই হচ্ছে 10। কনজিউমার বাইস 2 এক্স গুড 2 ওয়াই গুড, কোনো প্রবলেম নেই। 2 এক্স গুড 2 ওয়াই গুড বাই করলে কি হচ্ছে? পুরো ইনকামটা খরচ হয়ে যাচ্ছে, 50 টাকা যেটা ওর ইনকাম সেটা খরচ হয়ে যাচ্ছে, টোটাল ইনকাম ইজ স্পেন্ড। নাও প্রাইস অফ এক্স হ্যাজ ফলেন। এক্সের প্রাইস কি হয়েছে? এক্সের প্রাইস ফল করেছে, এক্সের দাম কমে গেছে, কিন্তু কত হয়েছে? 15 থেকে কমে 10 হয়ে গেছে। ওকে, এইবার কনজিউমার যদি 2টো এক্স আর 2টো ওয়াই কনজিউম করে, যেটা এখানে লেখা আছে, তাও ওর কাছে স্টিল দ্য কনজিউমার হ্যাজ 10 রুপিস লেফট, ওর কাছে তাও 10 টাকা পড়ে আছে। ইন দিস ওয়ে রিয়েল ইনকাম অর পারচেজিং পাওয়ার অফ দ্য কনজিউমার ইনক্রিজ। এইভাবে কি হচ্ছে? কনজিউমারের রিয়েল ইনকাম বা পারচেজিং পাওয়ার বাড়ছে, কারণ ও চাইলে এখন 3টে এক্স 2টো ওয়াই খেতে পারে, তো ওর রিয়েল ইনকাম বেড়েছে। দিস 10 rupees which is left now after buying 2x and 2y, 2টো এক্স 2টো ওয়াই যদি কেনে, আগে 2টো এক্স 2টো ওয়াই কিনছিল, এখনও যদি 2টো এক্স 2টো ওয়াই কেনে, ওর পকেটে কিন্তু তারপরেও 10 টাকা পড়ে থাকবে।
এই 10 টাকাকে কি বলা হচ্ছে? কস্ট ডিফারেন্স। কি বলা হচ্ছে? কস্ট ডিফারেন্স। এই জায়গাটা খুব ভালো করে ধরবে। স্ল্যাটাস্কি এই জায়গাটা বলে দিয়েছে, হিক্স এটা বলতে পারেনি। স্ল্যাটাস্কি পরে গিয়ে বলবে যে মানি ইনকামটা এই কস্ট ডিফারেন্সের সমান কমিয়ে দাও, অর্থাৎ 10 টাকা কমিয়ে দাও, অর্থাৎ বাজেট লাইনটা ঠিক এমনভাবে শিফট করো যাতে মানি ইনকামটা 10 টাকাই কমে। হিক্স কিন্তু সেটা বলতে পারেনি। হিক্স বলেছে মানি ইনকামটা কমাও, বাজেট লাইনটাকে শিফট করো লেফটওয়ার্ড, কিন্তু কতটা করতে হবে, কত টাকা মানি ইনকাম কমাতে হবে সেই সব বলতে পারেনি, কস্ট ডিফারেন্সটাও বলতে পারেনি। নাও আমরা কি করলাম, এক্সের দাম যেহেতু কমে গেল, আমরা বাজেট লাইনটাকে লেফট রাইটওয়ার্ড শিফট করলাম, এবি থেকে এসিতে শিফট করে নিলাম। এবি থেকে এসিতে যেই শিফট করলো, আমাদের ইনডিফারেন্স কার্ভ কি এখন IC1 ছিল আগে, এইটা ছিল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এখন ইনডিফারেন্স কার্ভ হয়ে গেল IC2। ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়ে গেল এটা। এক্স কতটা খাচ্ছে? আগে খাচ্ছিল OX, এখন খাচ্ছে ON, মানে এটা ছিল 2, এটাও ছিল 2, এখন এক্স 3টে খাচ্ছে আর ওয়াই দুটোই খাচ্ছে। ঠিক আছে, কারণ এক্সের দাম তো কমেছে, তো পুরো 50 টাকা যদি খরচ করতে হয় তাহলে এক্স 3টে খাবে, 30 টাকা খরচ হবে, ওয়াই 2টো খাবে, 10-20 টাকা খরচ হবে, টোটাল 50 টাকা স্পেন্ড হবে। আগে এই 10টা কত ছিল? 15 ছিল। হলো, এবার এগুলো সব লেখা আছে যেগুলো বললাম, বাজেট লাইন এটা 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 কতটা এক্স খাচ্ছে, কতটা ওয়াই খাচ্ছে। এইবার এখান থেকে আসল গল্পটা শুরু হচ্ছে। নাও টু কিপ দ্য রিয়েল ইনকাম কনস্ট্যান্ট, যদি আমাকে রিয়েল ইনকাম কনস্ট্যান্ট রাখতে হয়, কোথায় গেল পয়েন্টার, যদি আমাকে রিয়েল ইনকাম কনস্ট্যান্ট রাখতে হয় আমাকে কি করতে হবে? উই রিডিউস দ্য মানি ইনকাম, উই উইল রিডিউস দ্য মানি ইনকাম অফ দ্য কনজিউমার। ওয়েল ইট ওয়াজ দ্য সেম অ্যাজ উই হ্যাভ ডান ইন দ্য সাবস্টিটিউশন এফেক্ট। এই অবধি কিন্তু হিক্স আর সাবস্টিটিউশন এফেক্টের মধ্যে কোনো ডিফারেন্স আসেনি, কারণ হিক্সও এই কথাটাই বলেছিল যে মানি ইনকাম কনস্ট্যান্ট, মানি ইনকাম কমাতে হবে, রিয়েল ইনকাম কনস্ট্যান্ট রাখতে হলে মানি ইনকাম কমাতে হবে, হিক্সও এটাই বলেছিল। কিন্তু ডিফারেন্সটা কি? বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট ইন কেস অফ হিক্স উই ডিডেন্ট নো হাউ মাচ মানি ইনকাম উই হ্যাভ টু রিডিউস। হিক্সের কেসে আমরা জানতাম না যে কতটা মানি ইনকাম কমাতে হবে, বাট হেয়ার we know that we have to reduce the money income equal to the amount of cost difference, যেটা এতক্ষণ ধরে বারবার বলছি, আমাদেরকে মানি ইনকাম কস্ট ডিফারেন্সের সমান কমাতে হবে 10 রুপিস অ্যাজ পার এক্সাম্পল, এই এক্সাম্পল অনুযায়ী যেটা হচ্ছে 10 রুপিস, টু কিপ দ্য রিয়েল ইনকাম কনস্ট্যান্ট। হিক্সের ক্ষেত্রে এই কত টাকা মানি ইনকাম কমাতে হবে সেটা আমাদের জানা ছিল না, স্ল্যাটাস্কির ক্ষেত্রে আমরা সেটা জানি। বোঝা গেল? এইবার সো উই উইল রিডিউস দ্য মানি ইনকাম টু কিপ দ্য রিয়েল ইনকাম কনস্ট্যান্ট, সো বাজেট লাইন উইল শিফট ইনওয়ার্ড বা লেফটওয়ার্ড, তার মানে আমরা কি করছি, মানি ইনকামটা কমাচ্ছি, বাজেট লাইন লেফটে শিফট করছে, বাট স্টিল দ্য কনজিউমার ইজ বাইং সেম অ্যামাউন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যাজ হি ওয়াজ বাইং অ্যাট পয়েন্ট E1। সেটা তোমরা তোমাদের গ্রাফ থেকেও বুঝতে পেরেছো। দেখো এই যে লাইনটা, কনজিউমার কিন্তু এখনও কি করছে, আগে যতটা এক্স খাচ্ছিল আমরা বাজেট লাইনটাকে এবি থেকে এই এসি থেকে প্যারালালি শিফট করে PQতে নিয়ে আসলাম। কনজিউমার আগে যতটা এক্স, প্রথমে যতটা এক্স খাচ্ছিল, মানে 2টো এক্স 2টো ওয়াই, এখনও তাই খাচ্ছে, 2টো এক্স 2টো ওয়াই এখনও তাই খাচ্ছে, কারণ E1 পয়েন্টে ইকুইলিব্রিয়ামটা রয়েছে। ওকে, সেটা এখানে লেখাও আছে, এখানে পড়তে পারো, দাঁড়াও। এবার তাহলে মানি ইনকামটা আমরা কতটা কমিয়েছি? মানি ইনকামটা কিন্তু আমরা 10 টাকা কমিয়েছি, কারণ একমাত্র মানি ইনকামটা 10 টাকা কমালেই ও আগে যতটা এক্স আর ওয়াই খাচ্ছিল 2টো 2টো, এখনও ওকে ততগুলোই এক্স আর ওয়াই খেতে হবে 2টো 2টো। মানি ইনকাম 50 টাকা ছিল, এক্স খাচ্ছিল, আর এক্সের দাম ছিল 15 টাকা, ওয়াইয়ের দাম ছিল 10 টাকা, 2টো এক্স 2টো ওয়াই খাচ্ছিল। এখন এক্সের দাম 10 টাকা হয়ে গেছে, ওয়াইয়ের দামও 10 টাকা হয়ে গেছে। যদি আমরা, আর ওর ইনকাম তো 50 টাকাই আছে, যদি আমরা চাই যে এখনও 2টো এক্স 2টো ওয়াই খাক, তাহলে আমাদের ওর থেকে 10 টাকা নিয়ে নিতে হবে, 10 টাকা ওর থেকে কী করতে হবে, নিয়ে নিতে হবে ওর পকেট থেকে। তাহলে ওর পকেটে কত পড়ে থাকবে? 40 টাকা। এবার 40 টাকা দিয়ে ও 2টো এক্সই খেতে পারবে আর 2টো ওয়াই খেতে পারবে, তার বেশি কিন্তু খেতে পারবে না। ওকে, সো আমরা ওকে ওই 10 টাকা ওর থেকে ছিনিয়ে নিয়ে, মানে ওর কস্ট ডিফারেন্সটা ওর থেকে ছিনিয়ে নিয়ে আমরা ওকে আগের ইকুইলিব্রিয়াম পয়েন্টেই নিয়ে চলে আসলাম, যেখানে ও 2টো এক্স খাচ্ছিল আর 2টো ওয়াই খাচ্ছিল। সেই জিনিসটাই এখানে ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে, আমি তাও একবার পড়ে দিচ্ছি।
সি দ্য এক্সাম্পল উই কেপ্ট দ্য রিয়েল ইনকাম আর পারচেজিং পাওয়ার কনস্ট্যান্ট। আমরা রিয়েল ইনকামটা কনস্ট্যান্ট রেখেছি। কীভাবে? আগে দুটো এক্স দুটো ওয়াই খাচ্ছিল। রিয়েল ইনকাম মানে কি? কটা এক্স কটা ওয়াই খাচ্ছিল, সেটাই তো রিয়েল ইনকাম। এখনও সেটা দুটো এক্স দুটো ওয়াই আছে। তার মানে আমরাও রিয়েল ইনকাম আর পারচেজিং পাওয়ারটাকে কনস্ট্যান্ট করে দিয়েছি। সো দ্য কনজিউমার ইজ বাইং 2x and 2y, যেটা বললাম সেটাই এখানে লেখা আছে। সো দিস নিউ বাজেট লাইন উইল বি প্যারালাল টু এসি বাট ইট উইল গো ফ্রম পয়েন্ট E1। নতুন বাজেট লাইনটা এসির প্যারালাল, কিন্তু E1 পয়েন্ট থেকে কেন গেল নতুন বাজেট লাইনটা? নতুন বাজেট লাইনটা E1 পয়েন্ট থেকে এই কারণেই গেল, কারণ একমাত্র E1 পয়েন্ট দিয়ে গেলেই ও আগে যতটা এক্স আর যতটা ওয়াই খাচ্ছিল, মানে দুটো এক্স আর দুটো ওয়াই, সেটা এখনও পাওয়া সম্ভব। সেই জিনিসটা এখনও খাওয়া সম্ভব, বা সেই পয়েন্টটা আবার পাওয়া সম্ভব। আর কোনো পয়েন্ট দিয়ে যদি ও যায়, ইনডিফারেন্স কার্ভের আর কোনো পয়েন্ট দিয়ে যদি ইন্টারসেক্ট করে বেরিয়ে যেত, তাহলে কিন্তু আগের এই দুটো এক্স দুটো ওয়াই যেটা খাচ্ছিল সেটা এখন আর খেতে পারবে না। অন্য কোনো কিছু হয়ে যাবে, অন্য কোনো পয়েন্ট হয়ে যাবে, অন্য এক্স অন্য ওয়াইয়ের কম্বিনেশন হয়ে যাবে। একমাত্র দুটো এক্স দুটো ওয়াই খাওয়ার যে কম্বিনেশন, সেটা কোথায় পাবে ও? এই E1 পয়েন্টেই পাবে। ঠিক আছে? সো সেই কারণে E1 পয়েন্ট দিয়ে গেলাম। স্টেপ 4-এ কী করব? এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আমাদের যে নতুন বাজেট লাইন, যেটা হচ্ছে PQ, সেটা কিন্তু IC1-এর ট্যানজেন্ট না। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে PQ যেটা, PQ কি? হ্যাঁ, PQটা কীভাবে গেছে? PQটা এরকম গেছে। আর IC1 যেটা PQ এর সাথে এরকমভাবে নেই, ট্যানজেন্ট হয়ে নেই। কিভাবে আছে? IC1টা PQ এর সাথে এইভাবে আছে। দিস ইজ নট ট্যানজেন্ট, রাইট? এই ইনডিফারেন্স কার্ভটা, আর এই হচ্ছে E1 পয়েন্টটা, এই দেখো এই যে IC1। আর PQ কোনটা? PQ হচ্ছে এইটা। তাহলে এবার IC1টাকে ভালো করে দেখো, আশা করি বোঝা যাচ্ছে। আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি আর একবার। এইটা হচ্ছে আমাদের IC1, আর আমাদের PQ কোনটা? আমাদের PQ হচ্ছে এইটা। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো এটা কিন্তু ট্যানজেন্ট না। এই ইনডিফারেন্স কার্ভটা কিন্তু আমাদের বাজেট লাইনের ট্যানজেন্ট নয়। আর যেহেতু ট্যানজেন্ট নয়, তার মানে কি হবে? তার মানে আমি কি বলতে পারি? তার মানে আমি বলতে পারি যে এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এটাই যেটা বললাম। এবার ট্যানজেন্ট না হলে কনজিউমার ইকুইলিব্রিয়াম পাওয়া যায়? কোনো দিন পাওয়া যায় না। সো কনজিউমার ইজ নট গেটিং দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অ্যাট দ্য পয়েন্ট E1 ইন্টারসেকশন অফ PQ অ্যান্ড IC1। ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাচ্ছে না মানে কি? ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন কোন পয়েন্ট থেকে পাওয়া যায়? যে পয়েন্টটা কনজিউমার ইকুইলিব্রিয়াম হয়, একমাত্র সেই পয়েন্ট থেকেই ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তো E1 পয়েন্টটাতে এখন কনজিউমার ইকুইলিব্রিয়াম হচ্ছেই না, তাহলে ওখান থেকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাওয়া যাবেই কী করে? সেটাই বলছে। দ্য কনজিউমার ইজ নট গেটিং দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন ফ্রম E1 অ্যাজ কনজিউমার নোজ দ্য প্রাইস অফ এক্স হ্যাজ ফলেন। তো কনজিউমার এবার কী করবে? কনজিউমার জানে যে এক্সের প্রাইস ফল করেছে, সো এক্সের কনজামশান বাড়িয়ে দেবে অ্যান্ড নতুন একটা হায়ার ইনডিফারেন্স কার্ভে যাবে, যেটা আমি তোমাদেরকে করে দেখিয়েছি। হোয়ার হি উইল গেট ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন বাই বাইং মোর এক্স অ্যান্ড লেস অফ ওয়াই। নাও এইটা হচ্ছে আমাদের নতুন লাইন, যেখানে দেখো কনজিউমার একটা নতুন ইনডিফারেন্স কার্ভে চলে গেছে, যেটা হচ্ছে IC3। এই ইনডিফারেন্স কার্ভটা IC3। ঠিক আছে, আমি IC3টা একটু এঁকে নিই, দাঁড়াও, রেড কালার দিয়ে। দিস ইজ আওয়ার নিউ ইনডিফারেন্স কার্ভ, যেটাই কনজিউমার চলে গেছে। অ্যান্ড এর সামনে ইকুইলিব্রিয়াম এটা। এখন দেখো এতটা ওয়াই খাচ্ছে, এতটা এক্স খাচ্ছে। আগে এক্স কতটা খাচ্ছিল? এতটা। ওয়াই কতটা খাচ্ছিল? এতটা। বা এক্স এতটা খাচ্ছিল, ওয়াই খাচ্ছিল এতটা। এখন ওয়াই খাচ্ছে এতটা আর এক্স খাচ্ছে এতটা। তাহলে এক্সের খাওয়াটা বাড়িয়ে দিয়েছে আগের থেকে, ওয়াইয়ের খাওয়াটা কমিয়ে দিয়েছে, অর্থাৎ ওয়াই দিয়ে এক্সকে সাবস্টিটিউট করেছে, রাইট? মানে এক্স দিয়ে ওয়াইকে সাবস্টিটিউট করেছে, এক্স দিয়ে ওয়াইকে সাবস্টিটিউট করেছে, কারণ এক্সটা বাড়িয়েছে, ওয়াইটা কমিয়েছে। সো আমরা কি বলতে পারি? দিস ইজ দ্য সাবস্টিটিউশন এফেক্ট। দিস ইজ দ্য সাবস্টিটিউশন এফেক্ট। এখানে নিচে আরেকটু লেখা আছে, এগুলো পড়ে নিও, বাট যেগুলো বললাম ওগুলোই আছে লেখা। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবার, যে ডিফারেন্স বিটুইন হিগস অ্যান্ড স্ল্যাটারস্কি সাবস্টিটিউশন এফেক্ট। হিগস আর স্ল্যাটারস্কির সাবস্টিটিউশন এফেক্টের মধ্যে কী ডিফারেন্স আছে? তো ডিফারেন্সটা অলরেডি আমরা পড়ে নিয়েছি, কিন্তু আমি তাও এখানে লিখে রেখেছি, যাতে তোমরা আরেকবার দেখে নাও এখান থেকে। হিগসের কেসে কি হতো? উই ডিডেন্ট নো হাউ মাচ মানি ইনকাম হ্যাজ টু বি রিডিউসড। মানি ইনকাম কতটা কমাতে হবে সেটা আমরা জানতাম না। আমরা এটা জানতাম যে মানি ইনকাম কমাতে হবে, কমিয়ে রিয়েল ইনকামটা কনস্ট্যান্ট করতে হবে, এই বিষয়টা জানা ছিল। কিন্তু মানি ইনকাম কতটা কমাতে হবে, তার ম্যাগনিটিউডটা কী,
মাত্রাটা কি, কত পরিমাণ কমাতে হবে সেটা জানতাম না, কিন্তু স্ল্যাটাস্কির কেসে আমরা সেটা জানি, মানি ইনকাম কমাতে হবে, আর কতটা কমাতে হবে, কস্ট ডিফারেন্সের সমান কমাতে হবে। ওকে, ইন হিক্স কেস আরেকটা ডিফারেন্স আছে, দ্য কনজিউমার ইউজ টু রিমেন অন দ্য ইনিশিয়াল ইনডিফারেন্স কার্ভ। হিক্সের কেসে কী হতো, কনজিউমার আগের ইনডিফারেন্স কার্ভটাতেই থাকতো, যারা আগের ক্লাস করেছো পারবে, কিন্তু আফটার রিডিউসিং অর কিপিং দ্য রিয়েল ইনকাম কনস্ট্যান্ট, মানে হিক্সের কেসে কী হতো, যখন আমরা রিয়েল ইনকামটাকে কনস্ট্যান্ট করে দিতাম কনজিউমার কিন্তু আগের ইনডিফারেন্স কার্ভেই থেকে যেত, কিন্তু এখানে কিন্তু কনজিউমার একটা নতুন ইনডিফারেন্স কার্ভে চলে যাচ্ছে, যেটা হায়ার ইনডিফারেন্স কার্ভ, হায়ার লেভেল অফ ইউটিলিটি, সেখানে চলে যাচ্ছে। So this is about the case of substitution effect which was proposed by Slutsky. Now tell me if there is any doubt. বলো, কোনো ডাউট থাকলে বলো।